সালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। এই ভিডিওতে আমরা 2009 সালের বিডিআর হত্যাকাণ্ড বা পিলখানা হত্যাকাণ্ড নিয়ে কথা বলবো। আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন আজ থেকে 17 বছর আগে 2009 সালের ফেব্রুয়ারি মাসের শেষ দিকে, অর্থাৎ 24, 25, 26 ফেব্রুয়ারি আমাদের বিডিআরের যে প্রধান জায়গা পিলখানা সদর দপ্তর, যেটাকে বলি আমরা হেডকোয়ার্টার বা সদর দপ্তর, পিলখানাতে এক নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়। সেদিন বাংলাদেশ সেনাবাহিনীর 57 জন চৌকস দেশপ্রেমিক অফিসারকে হত্যা করা হয়। সেই হত্যাকাণ্ডে আরও 17 জন বিডিআর জওয়ান খুন হন। এর পাশাপাশি পিলখানা গেটের বাইরে 4 জন বেসামরিক মানুষ নিহত হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় অনেকে খুন হন। পিলখানা মসজিদের যে ইমাম সাহেব আছেন তাকে হত্যা করা হয়। এছাড়া প্রায় 50 জনের মতো জওয়ানকে টর্চার করে জিজ্ঞাসাবাদের নাম করে পিলখানাতে হত্যা করা হয়। তা এ নিয়ে প্রায় 140 থেকে 50 জন মানুষ সেই ম্যাচাকারে নিহত হন। আজকের এই দিনে আমরা পিলখানায় নিহত সকল দেশপ্রেমিক অফিসার, সৈনিক এবং বেসামরিক নাগরিক এবং সেনাবাহিনী পরিবারের যেসব সদস্য নির্যাতিত হয়ে নিহত হয়েছেন তাদের প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করছি তাদের এই মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করে নেন। প্রিয় ভাইয়েরা, আজ 17 বছর পরে আমরা যদি ফিরে দেখাই যে পিলখানা হত্যাকাণ্ডটা কোন প্রেক্ষাপটে হয়েছে। আপনারা সবাই জানেন বাংলাদেশের সীমান্তের প্রথম পাহারাদার ছিল আমাদের বিডিআর। সেই বিডিআরের হাতে রৌমারী, পাদুয়া থেকে শুরু করে সীমান্তের বিভিন্ন পয়েন্টে ছোট ছোট যুদ্ধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রমাগত মার খাচ্ছিল এবং বিএসএফ একটা সময়ে এই সিদ্ধান্ত উপনীত হয় যে বাংলাদেশের এই সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের মূল শক্তি বেসিক্যালি সেনাবাহিনী থেকে প্রেষণে আসা অফিসাররা, তারা বিডিআরের জওয়ানদেরকে এমনভাবে তৈরি করেছেন যার কারণে বাংলাদেশ এবং মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনী কখনো সম্মুখ যুদ্ধে টিকতে পারে না। তাই তারা তাদের ক্রমাগত যুদ্ধক্ষেত্রে পরাজয়ের গ্লানি থেকে মুক্ত হওয়ার জন্য যারা রৌমারীতে ব্যাপকভাবে পরাজিত হয়েছে বিডিআরের কাছে, পাদুয়াতে পরাজিত হয়েছে এবং সীমান্তের অন্য যুদ্ধে পরাজিত হয়েছে, সেই পরাজয়ের গ্লানি মুছে ফেলার জন্য বাংলাদেশের সেনাবাহিনীর সেনা সদস্যের উপরে একটি বড় ধরনের প্রতিশোধের জন্য ছক কষতে থাকে। 111-এর ফসল হিসাবে 111-এর অবৈধ জারজ সন্তান 2008 সালের শেষের দিকে নির্বাচনের মাধ্যমে 2009 সালে যে আওয়ামী এবং 14 দলীয় জোটের যে সরকার প্রতিষ্ঠিত হয়, সেই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে সবার আগে প্রথমে যে কাজটি করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীকে হত্যা করা, সীমান্তরক্ষী বাহিনীর যারা চেইন অফ কমান্ড সেটা পুরোপুরি শেষ করে দেওয়া। এটার কারণে বিডিআর দিবস উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে দেশপ্রেমিক যেসব সৈনিক, সেনা কমান্ডাররা ছিলেন, আঞ্চলিক কমান্ডাররা ছিলেন, এমনকি ইয়ন মিশন থেকে জাস্ট বাংলাদেশে ফিরে আসা অফিসার যাদেরকে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ান তাদের তালিকার মাধ্যমে চিহ্নিত করেছে, এই বাহিনীর এই সদস্যরা, প্রেষণে আসা কিংবা সেনাবাহিনীতে থাকা এই সদস্যরা, এমনকি কর্নেল গুলজার আহমেদ, যিনি ওই সময়ের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের প্রধান ছিলেন, তাকে চিহ্নিত করে হত্যার জন্য তালিকাভুক্ত করে এবং শেখ হাসিনা ক্ষমতা আসার পরপরেই সেই হত্যার
পরিকল্পনার সব ছক তারা আঁকে। তারা পিলখানাতে একটার পর একটা মিটিং করে আওয়ামী লীগের স্থানীয় নেতারা যারা ছিলেন এবং আওয়ামী লীগের স্থানীয় কর্মী, ওয়ার্ড নেতা তোরাব আলী সহ আরও যে সংসদ সদস্য এবং মাঝারি পর্যায়ে যে নেতারা ছিল তাদের সাথে প্রতিটা জুমার পরে বিভিন্ন মসজিদে, এমনকি আওয়ামী লীগের নেতাদের যাদের নাম আপনারা সবাই জানেন তাদের বাসা পর্যন্ত গিয়ে তারা একজোট হয়ে মিটিং করে বিভিন্ন দাবি দেওয়া উত্থাপন করে এবং দাবি দেওয়ার যে তালিকা সেটা লিফলেট আকারে পিলখানাতে ছড়িয়ে দেয়। একটা ডিসিপ্লিন ফোর্সের কর্মীরা তাদের দাবি দেওয়া কখনো লিফলেটের মাধ্যমে একটা প্রোগ্রামে 3-4 দিন আগে প্রচার করতে পারে না। যদি প্রচার করেই থাকে তাহলে সেখানকার যারা সিগন্যাল অফিসার ছিল, যারা বিডিআরের গোয়েন্দা শাখায় ছিল, ওইখানে যারা অন্যান্য বাহিনীর যারা গোয়েন্দা কর্মকর্তা ছিলেন, যারা কাজ করতেন, তারা অবশ্যই সেটা জানতেন। তারা অনেকে রিপোর্ট করেছেন। তারা বিডিআর হত্যাকাণ্ডের পরবর্তী সময়ে অনেকে চাকরি ছেড়ে দেশে এবং বিদেশে থেকে বিভিন্ন মাধ্যমে, আপনারা অবশ্যই জানেন, তারা বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন আমরা এই নোটিশের ব্যাপারে, এই মিটিংয়ের ব্যাপারে, লিফলেট বিতরণের ব্যাপারে সরকারকে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা জানিয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো তাদের এই নোটিফিকেশনগুলো ক্ষমতাসীনরা গ্রহণ করেনি, কারণ তারা চাচ্ছিলেন এই হত্যাকাণ্ডটি ঘটুক। ডাল ভাতের উছিলা করে যে হত্যাকাণ্ডটি হয়েছিল সেটা মূলত ডাল ভাতের হিসাবের জন্য না। ডাল ভাত প্রোগ্রামের হিসাবের জন্য হলে কোনোভাবেই কোনো হত্যাকাণ্ড হতো না। আমরা পরবর্তীতে দেখেছি যখন এই হত্যাকাণ্ড সংঘটিত হয়, এটিএন বাংলার মুন্নি সাহা, জয় মামুন সহ বিভিন্ন ধরনের সাংবাদিক এই পুরো মিউটিনিটাকে তারা উস্কে দিয়েছে, তারা হত্যাকাণ্ডটাই উস্কে দিয়েছে। তারা জওয়ানদের কাছ থেকে বক্তব্য নিয়ে বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়া এবং অন্যান্য মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে এবং এমন একটি আবহাওয়া তৈরি করা হয়েছে যেন সেনাবাহিনী থেকে যারা পেছনে এসেছেন সেই সদস্যরা, সেই কমান্ডাররা বিডিআরের শত্রু এবং সৈনিকরা সেই সেনা অফিসারদের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার জন্য লড়াই করছে। সেই আবহাওয়া তৈরি করার কারণে স্থানীয় কিছু আওয়ামী লীগের কর্মী, স্থানীয় কিছু মানুষ বুঝে হোক না বুঝে হোক পিলখানার গেটগুলোতে মিছিল করেছে। এই রকম একটা অরাজক পরিস্থিতিতে যখন র্যাব থেকে একটি ফোর্স পাঠানো হয় এবং সেনাবাহিনীর পদাতিক ডিভিশন ওই সময় চারদিকে ডিপ্লয় করা হয়, তাদেরকে কোনো ধরনের অভিযান থেকে বিরত রাখতে তৎকালীন খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার অনুগত কুকুর জেনারেল মইনু আহমেদ সেই অভিযানটাকে বন্ধ করে দেয়, যার কারণে আমাদের দেশের 57 জন চৌকস দেশপ্রেমিক কর্মকর্তা খুন হন। এই হত্যাকাণ্ডটি সংঘটিত হওয়ার পরে সেনাবাহিনী থেকে যেমন সরকারের পক্ষ থেকে যেমন তদন্ত কমিটি করা হয়েছে, সেনাবাহিনী থেকেও তদন্ত কমিটি করা হয়েছে। অথচ সেনাবাহিনীর তদন্ত কমিটিকে ঠিকমতো কাজ করতে দেওয়া হয়নি। সরকারের যে তদন্ত কমিটি যেটা গঠিত হয় সেটার রিপোর্ট আজও মানুষ জানতে পারেনি। অর্থাৎ এখানে স্পষ্টভাবে প্রতীয়মান হয় তৎকালীন আওয়ামী লীগের যে নেতারা ছিলেন তারা, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতীয় গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে ভারতীয় এলিট ফোর্সের বিভিন্ন সদস্য এখানে এন্ট্রি নিয়ে হত্যাকাণ্ডটি চালিয়েছে এবং পরবর্তীতে আমরা জেনেছি বিভিন্ন সাক্ষাৎকারে জওয়ানরা জানিয়েছেন যে কোনো হত্যাকাণ্ড আমাদের জওয়ানরা করেনি। তাহলে হত্যাকাণ্ডগুলো বেসিক্যালি করা হয়েছে বাংলাদেশের যারা শত্রু, তারা ইন্ডিয়ান খুনিদেরকে গাড়িতে ভরে এই পিলখানায় নিয়ে এসেছে এবং পিলখানায় আমাদের যারা সামরিক বাহিনীর কর্মকর্তা ছিলেন তাদেরকে হত্যা করেছেন। যে কারণে আমরা হাসিনার 17 বছরও প্রকৃতপক্ষে এই ঘটনা আমরা জানতে পারিনি এবং বিডিআর হত্যাকাণ্ডের বিচার নামে যে কমিশনটি হয়েছে সেই কমিশনটি বেসিক্যালি আমাদের দেশের যে সৈনিক যারা আছে
বিডিআর যারা সৈনিক যারা আছে তাদেরকে চোখ বুঝে শাস্তি দেওয়া ছাড়া আর কোনো কাজ করেনি। অবশেষে 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ সাময়িকভাবে যে স্বাধীনতা লাভ করেছিল ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে, সেই বিপ্লবের যে সরকার ছিলেন, আমরা বিপ্লবী সরকার বলবো না, বিপ্লবী সরকার হলে সেটার আউটপুট আমাদের দেশের মানুষ আরও আগে পেতেন। ডক্টর ইউনূস সরকারের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা একটি তদন্ত কমিটি গঠন করে। সেই তদন্ত কমিটির প্রধান করা হয় মেজর জেনারেল ফজলুর রহমান, যার নেতৃত্বে বিডিআর অত্যন্ত সংগঠিত ছিল। একাধারে ভারত এবং মিয়ানমারের সাথে বীর দর্পে যুদ্ধ করে বিডিআর জয়লাভ করেছিল। সেই ফজলুর রহমান স্যারের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করা হয়। সেই তদন্ত কমিশনটি যে রিপোর্ট দিয়েছে, আপনারা সবাই অবগত আছেন। মাস দেড় দুয়েক আগে সেই রিপোর্টে দেওয়া হয়েছে এবং সেখানে স্পষ্ট করে বলা হয়েছে এই হত্যাকাণ্ডের সাথে ভারত জড়িত, এই হত্যাকাণ্ডের সাথে ইন্ডিয়ান খুনিরা জড়িত এবং এই হত্যাকাণ্ডের সাথে ইন্ডিয়ার যে প্রফেশনাল কিলার এবং বিভিন্ন বাহিনীর শুটার তাদেরকে নিয়ে আসা হয়েছে, তাদের নাম পরিচয় পর্যন্ত এই রিপোর্টে দেওয়া হয়েছে এবং বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন সময়ে তাদের নামসহ তাদের পরিচয় প্রকাশ করা হয়েছে এবং ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা, ইন্ডিয়ান অবসরপ্রাপ্ত অফিসার এবং ইন্ডিয়ান মিডিয়ায় বিভিন্ন সময় প্রকাশিত হয়েছে বাংলাদেশের এই হত্যাকাণ্ডের সাথে ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা, ইন্ডিয়ার সরকার এবং জড়িত। এত কিছুর পরেও যে স্পষ্ট জীবনের ঝুঁকি নিয়ে ডক্টর ফজলুর রহমান স্যার, মেজর জেনারেল ফজলুর রহমান স্যার যে রিপোর্ট দিয়েছেন তার কমিটি, সেই কমিটির রিপোর্টকে আবার বাতিল করে বর্তমান সরকার অত্যন্ত নগ্নভাবে নতুন করে রিপোর্ট নতুন করে তদন্তের চেষ্টা শুরু করেছে। আমাদেরকে বলা হয়নি ফজলুর রহমান কমিশনের সমস্যাটা কোথায়, তাদের রিপোর্টে কাদের নাম আসার কারণে আপনারা এই রিপোর্টকে বাতিল করে দিচ্ছেন। এর মানে দাঁড়াচ্ছে ভারতকে আবার এই রিপোর্ট থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রকৃত যারা খুনি, যারা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে আঘাত করেছে, যারা বিডিআরে কর্মরত আমাদের সেনা কর্মকর্তা, সৈনিক এবং বিডিআর পরিবারের যারা আছেন, তাদেরকে হত্যা করে সাথে যারা জড়িত, তাদেরকে বাঁচানোর একটা অপপ্রয়াস হতে পারে। বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ এই সিদ্ধান্তকে ধিক্কার জানায়। এটার দ্বারা বোঝা যায় বর্তমান সরকার আওয়ামী লীগের মতোই ভারতের কাছে নতজানু হতে চলেছে। অথচ এই সরকারের জন্ম হয়েছে 24-এর বিপ্লবের মাধ্যমে। এদেশের শত শত মানুষ জীবন দিয়েছে, এদেশের হাজার হাজার তরুণ তাদের হাত পা চোখ নাক বিসর্জন দিয়ে তারা পঙ্গুত্ব বরণ করেছে এরকম একটি গণতান্ত্রিক সরকার নিয়ে আসার জন্য। আমরা বিডিআর হত্যাকাণ্ডের যে রিপোর্ট দিয়েছেন ফজলুর রহমান স্যার, সেই রিপোর্টের আলোকে এই হত্যাকাণ্ডের পরিপূর্ণ এবং সঠিক বিচার দাবি করছি এবং এই ঘটনার মাধ্যমে, এই নতুন করে রিপোর্ট তৈরির উদ্যোগ নেওয়ার মাধ্যমে, নতুন করে তদন্ত উদ্যোগ নেওয়ার মাধ্যমে যদি এই ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়, আমরা বিশ্বাস করি বাংলাদেশের স্বাধীনতাকামী, বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ, ছাত্র জনতা, সিপাহী যে যেখানে আছে কেউ এটাকে মেনে নেবে না এবং এটার ফল অত্যন্ত খারাপ হবে। আমরা আশা করব সরকার এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত থেকে ফিরে আসবে। আমরা বিশ্বাস করি আমাদের সেনাবাহিনীর বিরুদ্ধে যে হত্যাকাণ্ডটি হয়েছে, পিলখানায় যে ম্যাসাকারটি হয়েছে, সেটার সঠিক তদন্ত যদি করা হয় তাহলে বাংলাদেশের মানুষ ভবিষ্যতে এই ধরনের ঘটনা থেকে মুক্তি পাবে এবং বাংলাদেশের সেনা নৌ বিমান বাহিনী তার আগের ফর্মে ফিরে আসবে। আমরা বিজিবির নাম চেঞ্জ করে বিডিআর কিংবা ছাই রঙের রং চেঞ্জ করে জলপাই রঙের আপনি পোশাক করবেন, এই ধরনের ভণ্ডামি চাই না। আমরা চাই প্রকৃত অপরাধীদের বিচার হোক। সেই বিচার করবে বলে আমরা এখন পর্যন্ত আশা প্রকাশ করছি এবং সরকারকে এই ব্যাপারে সুস্পষ্টভাবে তাদের অবস্থান মানুষকে জানানোর জন্য অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ। সবাইকে আমাদের সাথে থাকবেন এই অনুরোধ করছি, আমাদেরকে মতামত দিবেন। আপনারা আমাদের পরামর্শ দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করবেন। আমাদের টিম আপনাদের প্রতিটা পরামর্শকে অত্যন্ত পজিটিভভাবে নেয়। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।
ইনকলাব জিন্দাবাদ।